আইসিইউর ভিতরে যখন থাকছি তখন আমার হাজবেন্ড শুধু আমাকে বলছে তুই মরিস না কেন, কখন মরবি? সুখী হওয়ার জন্য গেছিলাম, তোর এই সুখ হয়নি কেন? মানে ওদের কথা মনে হয় অক্সিজেন পাই না। আর আমার ছোট ভাই আমার সাথে আজকে 14-15 বছর কথা বলে না, আমার মুখও দেখেন না। ভালোবাসার মানুষকে বিয়ে করে লুনার জীবন আজ অক্সিজেন সিলিন্ডারে বন্দী। কথায় বলে নারী যদি সঠিক পুরুষ পায় তাহলে নারীর জীবন স্বর্গের মতো হয়ে যায়। কিন্তু আরও একটি কথা আছে, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। লুনার জীবনে ঘটেছে তেমনই একটি ঘটনা। নিজের একমাত্র ভাই এবং পরিবারের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করে ভালোবাসার মানুষটির কাছে ছুটে গিয়েছিল সুখের আশায়, কিন্তু লুনার কপালে আর সেই সুখ জোটেনি। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মুমতাজ স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি তাসকিয়া। যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। দর্শক, আজকের ভিডিওর বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। আজকে বলবো লুনার ঘটনা। লুনা তার নিজের ভালোবাসার মানুষটির হাত ধরে চলে গিয়েছিল সুখের আশায় ঘর বাঁধতে, বিয়ে করেছিল প্রিয় মানুষটিকে। কিন্তু বিয়ে করার পর তার জীবনে নেমে আসে মর্মান্তিক এবং অমানবিক নির্যাতন। যে নির্যাতনের ফলশ্রুতিতে লুনা আজকে তার জীবনটাকে বা জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছে একমাত্র অক্সিজেন সিলিন্ডারকে। তার জীবনে এখন আর কেউ নেই, শুধু আছে অক্সিজেন সিলিন্ডার এবং 2টি সন্তান। রং নাম্বারে ফোন আলাপের মাধ্যমে পরিচয় হয় লুনার তার স্বামীর সঙ্গে। সেখান থেকে প্রেমের সম্পর্ক, পারিবারিকভাবে একজন আত্মীয়র সঙ্গে লুনার বিয়ের কথা চলছিল। কিন্তু সব কিছুকে উপেক্ষা করে, পরিবারকে উপেক্ষা করে লুনা তার প্রেমিকের কাছে ছুটে চলে যায় বিয়ের জন্য, তার সঙ্গে সুখের ঘর বাঁধবে বলে। কিন্তু যদি কপালে সুখ না থাকে তাহলে কি সুখের কথা চিন্তা করা যায়? লুনার কপালেও সেরকম সুখ ছিল না। লুনা আশা করেছিল তার স্বামীর সঙ্গে সুখে শান্তিতে দিন যাপন করবে, কিন্তু সেখানে যাওয়ার পর ঘটে উল্টো ঘটনা। সেখানে সে প্রতিনিয়ত নির্যাতিত হয় তার স্বামী, দেবর এবং শাশুড়ির কাছে। সেখানে নির্যাতিত হয়ে একটা পর্যায়ে তার স্বামীর চাকরির সুবাদে তার স্বামীর কাছে চলে যায় লুনা। কিন্তু সেখানে গিয়েও তার স্বামী ক্ষান্ত হয় না তাকে নির্যাতন করা থেকে। তার স্বামী তাকে নির্যাতন করতে থাকে যে কারণে সেটা আরও বেশি মর্মান্তিক। তার স্বামী তৃতীয় সম্পর্কে লিপ্ত হয়, অর্থাৎ পরকীয়ায় জড়িয়ে পড়ে। তৃতীয় ব্যক্তির কারণে লুনাকে প্রতিনিয়ত আরও বেশি নির্যাতন করতে থাকে। লুনাকে তার শাশুড়ি এবং দেবরের আগে নির্যাতন করত যৌতুকের কারণে, এবং পরবর্তীতে তার স্বামী তৃতীয় ব্যক্তির কারণে তাকে নির্যাতন করতে থাকে। এবং লুনা যখন প্রথম তার স্বামীর বাড়িতে গিয়েছিল তখনও লুনা জানতে পেরেছিল যে তার স্বামী আসলে একজন রোগী, ডায়াবেটিক্সের পেশেন্ট। ডাক্তার তাকে বলেছিল যদি সে খুব শীঘ্রই বিয়ে না করে ফেলে তাহলে তার বাচ্চা হবে না। সে কারণে লুনাকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে বিয়ে করেছিল তো তার স্বামী। কিন্তু তারপর থেকেই তার প্রতি আর তার কোনো ভালোবাসা টান কাজ করেনি। প্রতিনিয়ত তাকে নির্যাতন করা হতো এবং একটা পর্যায়ে যখন সে তৃতীয় ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত হন, লুনাকে এলোপাথারি মারধর করতে শুরু করে এবং একটা পর্যায়ে তার বুকে কিল ঘুষি দিতে দিতে তাকে অসুস্থ মুমূর্ষ করে ফেলে। একটা দিন সে বলেছিল তার বুকে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, তার সাথে যেন আজকের রাতটা থেকে যায় তার স্বামী। কিন্তু তাতেও তার স্বামীর মন গলে না, বরং তাকে উল্টো পাল্টা এলোপাথারি মারতে মারতে তাকে এখন বর্তমানে একটা রুগীতে পরিণত করেছে, যার জীবন এখন অক্সিজেন সিলিন্ডার ছাড়া কল্পনা করা যায় না। তার জীবনের এখন একমাত্র সঙ্গী হয়েছে অক্সিজেন সিলিন্ডার। চলুন আমরা লুনার মুখ থেকে তার জীবনের মর্মান্তিক ঘটনার বর্ণনা শুনে আসি। মেয়েটা রাখো, ওষুধ কিনে খাবো। জানেন আমার মেয়েটা আইসিইউর ভিতরে যখন থাকছি তখন আমার হাজবেন্ড শুধু আমাকে বলছে তুই মরিস না কেন, কখন মরবি? আর যতক্ষণ আমার বাড়ি থেকে টাকা না পাঠাইছে ততক্ষণ আমাকে দেখেনি। একটা ফল কেনার টাকা হলেও ফোন দিয়ে বলছে যে টাকা পাঠান, তা না হলে আমি ফল কিনে খাওয়াতে পারবো না। আমি তো সুখী হওয়ার জন্য গেছিলাম, তোর এই সুখ হয়নি কেন? বোনের হয়, সিজার হওয়ার পরে আমরা যখন 7 দিন পর বাসায় আসি তো হঠাৎ করে একটা রং নাম্বার থেকে ফোন আসে। তো আমি রিসিভ করছিলাম, আপু তো খুব অসুস্থ ছিল। তো রিসিভ করার পর আমি জিজ্ঞাসা করি কে, ছালাম দেওয়ার পরে তো ও প্রথম দিন বললো আমি তোমার ভাইয়া হই, এরকম। তা আমি বলছি আমি অপরিচিত মানুষের সাথে কথা বলি। এরকম করতে করতে 5-6 মাস পরে ওর পরিচয় দিল যে ও ইঞ্জিনিয়ারিং করে, এরকম। তারপরে আস্তে আস্তে কথাবার্তা হয়।
ওর মা বাবাকে, আমার বিয়ে ঠিক হয়েছিল এক জায়গায় আমার নিজেদের ভিতরেই। তো যখন আমি বলছি দেখেন আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি করেন আর ফোন টোন দিয়ে, তারপরেই 2-3 দিন পরে ওর মা বাবা সবাইকে আনছে, এনে তাও আমাদের বাড়ি থেকে ফেরত দিয়ে দিচ্ছে প্রথমবার। দ্বিতীয়বার আবার আসছে, আসার পরে তখন ওর মা বাবা আমার আম্মাকে বলছে, বোন আপনার মেয়েও আমার মেয়ের মতো, আর মেয়ের মতো নিজেই রাখবো, এরকম করে যখন 2বার তখনও ফেরত দিয়ে দিচ্ছে। তারপরে 3বারের বার তখন করলো, মানে বিয়ে দিল। বিয়ের পরে ওরা আমাকে বলল, আমার আম্মাকে বলছে 8 মাস পড়াশোনার বাকি আছে, তখন ছিল 2 মাস। আর বলছিল না যে ছেলে ডায়াবেটিস আছে, ইনসুলিন ইউজ করে, আমাদের বাড়িতে কাউকে বলছিল না। তো আমি বিয়ের পরে যে দেখি ও ইঞ্জেকশন নেয়, তো আমি জিজ্ঞাসা করি যে এগুলো কেন, বলে কি সে ডায়াবেটিক্স রোগী, তাকে আমি ওকে বিয়ে করছি এই জন্যই যে ডায়াবেটিক্স রোগী অনেক থাকতো, সুগার থাকতো, ডাক্তারে ওকে ইমার্জেন্সি বিয়ে করে ফেলতে বলছে, তা না হলে আর কখনো বাচ্চা হবে না। সবচেয়ে তো বড় ভুল করছি আমি, ছোট ভাইয়ের উপর জেদ দেখায় এই লোকের সাথে বিয়ে করা করে এখন আমার জীবনটা শেষ। তারপরে মনে করেন 3 বছর বেকার, বেকার ছেলের বউ কেমন থাকে শ্বশুর বাড়িতে, সব সময় অত্যাচার, নির্যাতিত, সব সময় না খাওয়া। কিন্তু তার ছেলে যখন আসতো তখন বলতো তোর বউ এটা করছে ওইটা করছে, ছেলে কখনো প্রতিবাদ করেনি যে কেন ইয়া করনি। তারপরে 2016 সালে আমার ছোট মেয়ে, ওর বয়স তখন 1.5 বছর কি 2 বছর, তখন ও টিভি দেখেন ডান্স বাংলা। তো আমার দেওর এসে আমাকে বলে, হ্যাঁ ওইটাকে নষ্ট বানায় ফেলছো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তেমন ছোট বাচ্চা দেখলে সমস্যা কি, ও দেখছে আমি কাজ করছি, দিয়ে আমার মাথায় এসে একটা বাড়ি দিল, আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যাই। মানে ওরা অত্যাচার কেমন করে শুরু করছে দিয়ে গেল। পরে ওর বাবাকে ফোন দিল, ওর বাবা হবিগঞ্জে কেমন মতো চাকরিতে। তো তখন ওর বাবা যে প্রতিবাদ করলো না যে কেন আমার বউকে মারছিস, তুই ছোট ভাই, এরকম ইয়া করলো না, আবার যে আমাকে। এই পর থেকেই নির্যাতন শুরু হয়। তারপরে আমরা হবিগঞ্জ চলে গেলাম। হবিগঞ্জে যাওয়ার পরও ও অন্য নেশায় পড়ে যায়, যেটা হলো মনে করেন 3% কেউ চলে আসছে। তারপরে এই যে আমার উপরে এরকম অত্যাচার প্রতিনিয়ত, এই যে আমাকে যখন মারধর করে তখন বুকের উপরে এখানে 2 হাত দিয়ে খেলাতো, আবার 2 পায়ের চিপার মাঝখানে আমার মাথাটা নিয়ে মারতো। আমার কথা হলো, তুমি আমার সাথে সংসার যদি করতে না চাও আমাকে ছেড়ে দাও। আর ওদের বাড়ি থেকে ডিমান্ড ছিল আমি কেন বাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসি না, বুঝছেন? ওদের বাড়ি থেকে ডিমান্ড 5 লাখ 10 লাখ নিয়ে, আমার বাবার থাকা লাগবে না। আমি তো বিয়ের আগে বলছিলাম যে আমার বাবার কিছু নাই, মেয়ে ছাড়া, আমরা 5টা ভাই বোন ছাড়া দেওয়ার মতো কিছু নাই। তখন আমার শাশুড়ি বলছিল যে আমাদের বাড়ির কেউ যৌতুক নেয় না, আমরা যৌতুক নিয়ে বিয়ে দিই না, তাহলে এখন এগুলো আসছে কেন? ওই মেয়ে না হলে আমি পুরাই মরে যেতাম। মেয়ে দৌড়াতে দৌড়াতে রাত 12টার সময় না রে নেহা, পরে এসে বলছে কি যে আবার ওই মেয়েটার সাথে কথা বলে। আর আমার হঠাৎ করে বুকে ব্যথা হয়েছে, আমি শুধু ওর পা 2টা ধরে বলছি তুমি একটু আমার পাশে আজকে রাত্রে থাকো। ও আমার সাথে থাকে না, আলাদা রুমে থাকে। তো আমি বলছি আমার খুব বুকে যন্ত্রণা করছে। আর ও আমারে দৌড়ে নিয়ে এসে চুলে খাটের উপরে ইচ্ছা মতো বুকের উপর কিল দিল, দিয়ে আমাকে ইয়া থেকে ফেলে দিল খাট থেকে। তারপর থেকে আমি অসুস্থ হওয়ার পরে হাত পা সব ব্যাকা হয়ে গেছিল। দিয়ে 24 দিন আমাকে ঘরের ভিতরে রেখে দিয়েছে, খাবার দেয়নি, পানি দেয়নি, কিছু না দিয়ে। ওই 24 দিন যদি আমাকে ডাক্তার দেখাতো তাহলে আর আইসিইউর ভিতরে আসা লাগতো না। আমার অনেক ওষুধ কেনা লাগছে, বাচ্চা 2টা ঠিক জায়গায় পড়ার জায়গা পাচ্ছে না, খাওয়াটাও যদি কিছু খাবার খেতেও মন চায় তাও বলে না যে মা আমার এটা খেতে মন চায়। যদি হাতে 10টা টাকা পাই বলবে মামনি তুমি এটা রাখো, ওষুধ কিনে খাবো। জানেন আমার মেয়েটা যার জন্য আমি আমার মা বাবা ভাই বোন ছেড়ে গেলাম, সে আমাকে এখন বোঝে না। ওদের জন্য আমার মার লাশটাও আমি দেখতে পাইনি, মর মুখটাও দেখতে পাইনি।
আর এখন আমি অক্সিজেন পাচ্ছি না। যখনই ওদের কথা মনে হয় অক্সিজেন পাই না। আর আমার ছোট ভাই আমার সাথে আজকে 14-15 বছর কথা বলে না, আমার মুখও দেখেন না। তাহলে আমি কতটা কষ্টে আছি চিন্তা করেন। আমি যে এত অসুস্থ, আইসিইউর ভিতর থেকে আসছি, আমার ছোট ভাই আমাকে দেখতে আসেনি আজও। আমি তো সুখী হওয়ার জন্য গেছিলাম, তো এই সুখ হয়নি কেন? আমাকে কেন এরা এত কষ্ট দেয়? আইসিইউর ভিতরে যখন থাকছি তখন আমার হাজবেন্ড শুধু আমাকে বলছে, তুই মরিস না কেন, কখন মরবি? আর যতক্ষণ আমার বাড়ি থেকে টাকা না পাঠাইছে ততক্ষণ আমাকে দেখেনি। একটা ফল কেনার টাকা হলেও ফোন দিয়ে বলছে যে টাকা পাঠান, তা না হলে আমি ফল কিনে খাওয়াতে পারবো না। এরকম করছে, খাবার কিনে খাওয়ায়নি। যখন টাকা পাঠাইছে আমার বোনে ভাই, তখন তার আগে খাবার পাঠায়নি। এখন আমার শুধু চিন্তা, আমার 2টা বাচ্চা, আমি তো মরেই যাব, আমি তো বেশি দিন বাঁচবো না। কিন্তু আমার বাচ্চা 2টার কি হবে, কে দেখবে? দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন। ভিডিওটি দেখার পর ভিডিওটি সম্পর্কে আপনাদের কার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের কারোরই উচিত না আমাদের পরিবারের বাইরে গিয়ে আপনজনদেরকে কষ্ট দিয়ে জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো নেওয়া। কেননা একটা জীবন একলা পার করা যায় না। জীবনে কখন কার কি ঘটবে সে কথা কেউ জানে না। তাই সকলের উচিত পরিবারের সিদ্ধান্তকে গ্রহণ করা। কেননা বাবা মার থেকে ভালো সন্তানের আর কেউ চাইতে পারে না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর মানুষকে যদি সচেতন করতে ইচ্ছা হয় তাহলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। নিশ্চয়ই পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।